হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 18 চেন্নাই সুপার কিংস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ চলো এবার শুরু করি। তো আজকে সিএসকে ফার্স্ট ইনিংসে ব্যাট করলো। ব্যাট করে টোটাল 165 করছে, 5 উইকেট হারায়। আর তাদের তরফ থেকে দুবে একটা ভালো ইনিংস খেলছে। 45 রান করছে 24 বলে। আর আহ, অজিঙ্ক্য রাহানে 35 রান করছে 30 বলে। এরকম একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স কারোর তরফ থেকে দেখা যায় না, অনলি জাস্ট দুবের থেকে দেখা গেছে। আর তাদের এসআরএইচ এর ইয়াসিরা বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার জাস্ট 1 উইকেট নিছে 28 রান দিয়া। বাকিরা অন এন এভারেজ সবাই মোটামুটি একটা একটা করে উইকেট নিছে। এসআরএইচ এই টার্গেটটা প্রায় 8-10 বল থাকতেই চেস করে নিছে। তাদের তরফ থেকে হেভি স্টার্ট দিয়েছে অভিষেক শর্মা 37 রান করছে 12 বলে। আর ট্রাভিসের 31 রান করছে 24 বলে। মিডল ওভারে আমরা এডেন মার্ক্রাম একটা খুবই দায়িত্ব নিয়ে ইনিংস খেলছে। দায়িত্ব নিয়ে ইনিংস খেলার পরও 36 বলে 50 রান করছে। তাদের তরফ থেকে মঈন আলী জাস্ট, মানে সিএসকে তরফ থেকে মঈন আলী জাস্ট 2 উইকেট নিয়েছে 23 বলে। বাকিরা এরকম ভালো একটা ইম্প্যাক্ট এই ইনিংসে ফালাইতে পারছে না। তো তাছাড়া আজকে আমরা একটা হায়দ্রাবাদের হয়ে আসি, আমরা অনেকদিন ধরে যে ইয়ংস্টারের নাম শুনতেছিলাম, নীতিশ কুমার রেড্ডি। ফার্স্ট টাইম আইপিএল এ ডেবিউট করছে। হে, উম, ভালো একটা ইনিংস, মানে ইনিংস তো ছোট্ট একটা ইনিংস, 8 বলে 14 রান করছে, বাট এর যে কনফিডেন্সটা দেখা গেছে ভালো। তো ভাইরা, তোমরা কি মনে হয়েছে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস দেখার পরে? আজকের ম্যাচে যদি আমরা দেখি তাহলে সিএসকে এতটা পারফরমেন্স দিতে পারছে না। সানরাইজার্স হায়দ্রাবাদ যে ব্যাটিং লাইন আপ নিয়ে আইছে, তো এই জায়গাতে সিএসকে আরো অনেক রান করা দরকার ছিল। 160 হায়দ্রাবাদের সামনে কিছুই না। যে ব্যাটিং অর্ডার আছে হায়দ্রাবাদের, যেরকম ব্যাটিং লাইন আপ লইয়া তারা আছে, আজকে চেন্নাই পারফর্ম ভালো করতে পারছে না। ওই ব্যাটিং পারফরমেন্সের লেগে আজকে চেন্নাই হারছে। আমার মনে হয় না বোলিং পারফরমেন্সের লেগে চেন্নাই আজকে হারছে। যদি ব্যাটিং পারফরমেন্সটা আরো ভালো করতো, তাদের ওপেনিং জুটি এই গায়কোয়াড একটু খেলছে, বাট এটা এতটা ইমপ্রেসিভ না যে ম্যাচটারে হাই স্কোর লইয়া যাব। হায়দ্রাবাদ ভালো খেলছে, মোটামুটি ভালোই খেলছে। এডেন মাকরামের পারফরমেন্সটা খুব ভালোই, অনেকদিন ধরে একটা ভালোই পারফরমেন্স দিছে। এছাড়া যদি আমরা দেখি অভিষেক শর্মা প্রত্যেকটা দিন এক খুব কুইক পারফরমেন্স দিয়ে যাইতেছে এবং খুব ভালো পারফরমেন্স দিয়ে যাইতেছে। টি-20 লেগে এমন একটা ভালো পারফরমেন্স হইলে হে আরো ভালো কিছুই করবো। প্রত্যেকটা ম্যাচে শট খেলতে আছে, কিন্তু দুর্দান্ত খেলতে আছে, মানে একদম ইমপ্রেসিভ খেলা। তো তাদের ওপেনিং জুটি করে দিছে একদম ফার্স্ট। ওপেনিং হায়দ্রাবাদের ওপেনিং জুটিটা খুব তাড়াতাড়ি খেলছে। এর লেগে হয়তো এডেন মাকরামটা স্লো খেলাতেও ম্যাচ ইজি হাতে আয় পড়ছে। ঠিক আছে, তো হায়দ্রাবাদ ভালোই খেলছে, ব্যাটিং পারফরমেন্স ভালোই করছে। আর চেন্নাইয়ের ব্যাটিং এর লেগে হারছে, যেটা হোক ভালোই গেল আজকে। চেন্নাই তারা আজকে শুধু মানে শিবম দুবে বাদে বাকি যারা রান করছে সবাই স্ট্রাইকের একদম খুব খারাপ আসছিল। ইভেন অনেক বল খেলছে, যেমন ঋতুরাজ গায়কোয়াড় 26 রান করছে 21 বলে। আজিঙ্কা রাহানে 30 বলে 35 রান, 3 নম্বরে নেমে এসেছিল। মানে এটা টি-20-র মধ্যে এখন মানানসই না। তারপরে দেখলাম রবীন্দ্র জাডেজা আগে আইলো, ডেরিল মিচেলের আগে আইছে আজকে। আগে আইছিল হিসেবে ভালো খেলতেছে না লাস্ট পর্যন্ত। 23 বলে 31 রানে নট আউট আসছিল। তো ওইটা মানে হইছে না, ফিনিশিং ঠিক করে করতে পারছে না। আর তারা লাস্ট 7 ওভারে জাস্ট 50 রানের মতো করছে। তো এটা, হ্যাঁ হায়দ্রাবাদও ভালো বল করছে, তারা প্যাট কামিন্স, নটরাজন আর ভুবনেশ্বর কুমার লাস্ট ওভারে ভালো বল করছে। তারপরে যে স্কোরটা করছে এখনকার দিনে, যদি পিচ খুব স্লো হয় তাহলে ঠিক আছে। কিন্তু এই পিচে না, মানে এই গ্রাউন্ডের মধ্যে তারা হায়দ্রাবাদ মুম্বাই ইনিংসে 276-77 রান করছিল। তো আজকে চেন্নাই জাস্ট 165। এটা তো মানে খুব কম স্কোর হয়ে গেছে। তারপরে তারা হায়দ্রাবাদ চেজ করতে এসে যে একটা ঝড়ু শুরু আর দিছে, বিশেষ করে মুকেশ মুকেশ চৌধুরী অনেকদিন পরে আজকে খেলতে আইছে। মুকেশ চৌধুরী ফার্স্ট ওভারে 27 রান। তো ওই জায়গার মধ্যেই আজকে একদম মানে ম্যাচটা হেরে গেছে। তারপরে লাস্টে দিয়া যখন ট্রাভিস হেড আউট হয়ে গেছে, তারপরে একটু স্লো হয়েছে, একটু স্লো হইলেও আজকে ম্যাচের মধ্যে আইতে পারছে না। হ্যাঁ, একটা সময় এমন লাগছিল যে তারা স্লো খেলতে হতো, ম্যাচটা আটকে দেবো, কিন্তু তারা কি করছে হায়দ্রাবাদ, আহ, শাবাজ শাবাজের ব্যাটিং এ নামাই দিছে। ও একটু স্লো খেলছে, কিন্তু
শাহবাজের যেহেতু আগে নামাইছে, পরে কিন্তু তার আরো ব্যাটিং আসলো। আব্দুল সামাদ, ক্লাসেন লাস্ট পর্যন্ত মাঠে নেমে গেছে, কিন্তু এরপরেও তারা মানে ইজিলি চেঞ্জ করে গেছে স্কোরটা। তবে আজকে আমার একটা জিনিস দেখার আসলো যে মানে দেখার আসলো মিন্স বুঝছি না, ঠিক সেনারে নিচে তারা পাথিরানারে বয়া, পাথিরানা কি ইনজুর্ড আসলো, কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ, বাতিরানা ইনজুর্ড আসছিল, এটা কুয়া দেওয়া হচ্ছে তো সে কয়ে সময়। দেওয়া সেটা ইনজিউরড। আচ্ছা আচ্ছা। আর তো আমি হয়তো মুস্তাফিজের তো আমি অ্যাভেলেবেল আসতো না। টসের টাইমটা আমি দেখছি না, এটা কইতে পারছি না। তবে আমার মনে হয়েছিল মিচেল সেন্টনারে খেলাইলে হয়তো বা তার বেটার অপশন হইতো এজ এ মানে মইন আলীর জায়গায়। ব্যাটিং ডিপার্টমেন্টে তো মোটামুটি সবই ঠিক আছে, তবে মইন আলীর জায়গায় আমি মনে করতাম সেন্টনারে খেলাইলে তারা পারতো। তাছাড়া ধোনি আহ, অনেক পরে আইছে, ধোনি যদি আরেক কিছুক্ষণ আগে আইতো হয়তো বা একটু মানে কেসটা আরেক রকম হইতো। তার পাশাপাশি রবীন্দ্র যেটা তো দেখলাম আগে আয় করছে, তো এটা একটা মানে কি মনে হইতেছে? রানের স্কোর তো ফার্স্ট পারফরমেন্স, প্রথমে যারা ব্যাটসম্যান আছে এত ভালো পারফরমেন্স দিছেই না তো। ওইখানে আজকেও ধোনির গত ম্যাচে যেভাবে পারফরমেন্স দিছে, যেভাবে একটা হার্ড হিটার করছে, তো আজকে আমার মনে হয় যে ধোনি যারা আগের ম্যাচেরা একটা পারফরমেন্স যদি দিত অনেক ভালো লাগতো। যে ধোনির খেলা দেখেন না, টিমেরও একটা ডিপেন্ড করে না, যে ধোনি কিছু একটা টিমে করবে। রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আছে। আছে, যে এমন না যে শুধু ধোনি শুধু যে আইসে দর্শকের দেখাই দিছে যে আমি কিন্তু খেলছি, ওইটা কোনো ম্যাটার করে না। টিমের সময় টিমের দরকারের সময় নামবো। তুমি প্রত্যেকদিন যারা যারা নামাইতেছো ঠিক আছে, কিন্তু আজকে ধোনির দরকার ছিল, ধোনির এটা বুঝুন দরকার ছিল যে নাইমাসেরা একটা ভালো পারফরমেন্স দিত, ফিনিশিংটা ধোনি দিত। এখন ধোনি যে জায়গাতে নামছে শুধু 3 বল আসিল, 3 বলে, তো 3 বলে তুমি ধোনি নাইমাসেরা কি করছে, 2 বলে 1 করে আউট হয়ে গেছে। তো এই জায়গাতে যদি তুমি 13 ওভার 14 ওভারে নাইমাসেরা যদি তুমি লাস্ট পর্যন্ত খেলতে, যেটা চেন্নাই লাস্টের দিকে 6-7 ওভার একদম রানই পাইছে না। একটা টি-20 লাস্ট যে সেশনের মধ্যে যে রান করা দরকার, চেন্নাই একদম রানই পাইছে না। তো ওইখানে আমার মনে হয় যে ওইখানে চেন্নাইয়ের ধোনির নামানো দরকার ছিল। ওইখানে আমি আজকে অ্যাকসেপ্ট করা যাইতেছে না যে ধোনি পরে নেমে যাদের যারা আগে পাঠানো হয়েছে। তবে ফার্স্ট হ্যাঁ, ইনিংসে এটাতে আমি যে পিচটা আসলো, এই পিচের তুলনায় সেকেন্ড ইনিংসে কিন্তু অনেকটা স্লো স্লো হয়ে গেছে তুলনামূলক। তো এদের কম্পারিজনে যদি আমি দেখি তাহলে মানে যে টোটালটা তারা করছে সিএসকে মেবি আর 15-20 রান তারা শর্ট আসলো ইন টোটাল। 15-20 রান, এটা মানে স্কোর কার্ডটা দেখলে এরকম বোঝা যাবে, কিন্তু তারা হয়তো বা তারা এভাবে খেলছে। হায়দ্রাবাদের কথা বলতেছি, লাস্ট পর্যন্ত তারা বেশি অ্যাটাক করছে না, যেমন হেনরি ক্লাসেনও না, এটা অ্যাটাক করছে করছে না। না, শাহবাজও বেশি অ্যাটাক করতে গেছে না। মার্করামও দেখছি প্রথম যখন ট্রাভিস হেড আসলো তখন অ্যাটাক করছে, লাস্ট পর্যন্ত লাস্টে যখন একটা সিচুয়েশন বুঝা গেছে যে ম্যাচটা আরামসে জিতে যাবো, তখন তারা বেশি ট্রাই করছে না। আর মুইন আলীরে যখন মুইন আলী বল করতেছে তখন শাহবাজ লেফটি আসলো, বল হেড লিগা টান করে বাইরে গেছে। যাই হোক, কিন্তু হ্যাঁ, স্কোরটা দেখে এমন বোঝা যাইতে পারে, কিন্তু তারা কিন্তু উইকেট আসছিল। তো ওইটা মানে এটা সিচুয়েশন বুঝে এরা খেলছে। কিন্তু আমার মনে হয় না মানে 180 ভালো স্কোর, কিন্তু প্রথম তারা যে স্টার্টিংটা দিচ্ছে বিশেষ করে অভিষেক শর্মা, তো ও এটাই তিন শেষ। ওভারে তিন ওভারে প্রায় 3 ওভারে 46 আসছিল, ওই জায়গায় ম্যাচটা শেষ করে নিছে। আর লো স্কোর যদি হয় তাহলে ফিল্ডিং ভালো করতে লাগে। আমরা দেখছি সেকেন্ড বলে ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে তারা বিজেডে, দীপক ঝাড়ের বলে মুইন আলী একদম ইজি ক্যাচ ফার্স্ট স্লিপে। এরপরে মানে ভালো ফিল্ডিং করলে হয়তো মানে যদি ট্রাভিজার আগে আউট যেত গা। দীপক ঝাড় আজকে ভালো গোল করছে, উইকেট একটা পাইছে, কিন্তু হ্যাঁ স্টার্টিং এ যদি উইকেট পাইতো হতে পারে আরো 1-2 উইকেট নিয়ে নিতে পারতো স্টার্টিং এ, ম্যাচটা তখন অন্য কিছু হইতে পারতো। তবে আমি প্রসেনজিতের কথায় একমত যে ধোনি আগে আইতে পারতো। এটা কার ডিসিশন আমি জানি না, কারণ ক্যাপ্টেন তো ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু ধোনির কথা বেশি টিমে শুনবো আশা করি। তো আজকে নিশ্চয়ই আগে আইতে পারতো, বিশেষ করে যে লাস্ট ম্যাচে হে খেলা দেখাইছে। লাস্ট ম্যাচে দিল্লির সাথে যে হে খেলা মানে ইনিংসটা খেলছে, তো অপোজিশন টিম যখন সিএসকে সাথে খেলবো, এখন ধোনির নিয়ে প্ল্যান করবো 100%, যে ধোনি এসে কি করতে পারে, এটা সেদিন দেখাই দিছে। তো আজকে ওর একটা চান্স আসছিল। আর রবীন্দ্র জাডেজা খুব মানে ব্যাটিং ব্যাটিং এর লিগা খুব কোশ্চেন মার্ক আমার মনে হয়। কারণ টি-20-র মধ্যে হেয়ার ব্যাটিং আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে, রান করতে আছে ঠিক আছে, কিন্তু যে মানে যে জায়গায় স্ট্রাইক নাইমা রেটের সেটা দরকার। হ্যাঁ স্ট্রাইক রেট মেনটেন করতে পারতেছে না। কারণ যে জায়গায় 23 বলে 31 রান, এবার লাস্ট বলে একটা চার মারছে, এটা ফিল্ডিং ছেড়ে দিছে।
মানে এটা এক হইলে যাই হোক, ওইটা রবীন্দ্র জাডেজার আগে আইতে পারতো। আর রবীন্দ্র জাডেজা নিয়ে খুব কোশ্চেন মার্ক, কারণ হ্যাঁ আশা করি ইন্ডিয়ান স্কোয়াডে যদি থাকে টি-20 ওয়ার্ল্ড কাপে 100% থাকবো, এখানে প্লেইং ইলেভেনে থাকবো। যদি থাকে হ্যাঁ ফিনিশ করতে লাগবো ম্যাচ, যে জায়গায় ব্যাট করতে আইবো। তো এই লেভেলে যদি এমন ইনিংস খেলে তাইলে মানে হতো না এটা। ঠিক আছে। তো তাহলে আজকে যে সিএসকে ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের পোস্ট ম্যাচ শোটা এখানেই শেষ করছি। তো এখন আমরা আগামীকালকের ম্যাচ আরসিবি ভার্সেস রাজস্থান রয়্যালস এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো কালকে তোর আরসিবির ম্যাচ আছে রাজস্থান রয়্যালস এর সাথে। তো আরসিবি লাস্ট দুইটা ম্যাচ হারছে। তাছাড়া তারা তারা যে টিম কম্বিনেশনটা আমরা দেখতেছি, টিমের যে মানে পারফরমেন্সটা আমরা দেখতেছি, কম্বিনেশন তো আমরা এটা সাইডে রাখি, মানে পারফরমেন্সটা যেরকম দেখতেছি এটা খুবই ভালো একটা সাইন দেখাইতেছে না মানে এই সিজনটার লেগে আর কি। ইভেন কি তার কম্বিনেশনের, তো তোমরা কি মনে হয় কোন কম্বিনেশনটা খেলাইলে ভালো হইব, কার জায়গায় কারে রিপ্লেস করা দরকার, মানে তোমরা ওপিনিয়ন আর কি আরসিবি। তারপর আমরা আর নিয়ে আলোচনা করবো। আর তো মোস্ট সেটেল টিম, সরি মোস্ট না মোর সেটেল টিম। ব্যাঙ্গালোরের যদি কথা বলি তাইলে তারা কি করতেছে তারাই জানে। তারা স্কোয়াডে, তারা টিম ম্যানেজমেন্ট মানে কি করতেছে তারা হয়তো তারা নিজেরও জানে না। তারা প্লেইং ইলেভেন কি খেলায়, স্কোয়াডে কে আছে, আমার মনে হয় তাদের কোনো নলেজ নাই। বেশ করে জানি না কে কারে হেল্প করতেছে নাকি। কিন্তু তারা প্লেইং ইলেভেন যদি আমি মানে যদি কই কিরকম হতে পারে বা হওয়ার দরকার কালকের ম্যাচের লিগা, তাহলে আমি বলবো তারা ব্যাটিংটা আরেকটু স্ট্রং করতে পারে, বোলিংটাও স্ট্রং করতে পারে। তো যদি তারা মানে উইল জ্যাক্স রে খেলায় মিডল অর্ডারে, আর উইল আর কি জানি ওই রিস্ক ট্রফির জায়গায় উইল জ্যাক্স আইবো, আর কোন একটা বলের জায়গায় যেন তারা আকাশদীপরে নিয়ে আয়। আর স্পিনার হিসেবে তারা ময়াঙ্ক ডাগার ঠিক আছে ভালো খেলতেছে, কিন্তু হ্যাঁ তো 4 ওভার কমপ্লিট করতে পারতেছে না। 2 ওভার স্টার্টিং এ এমন জায়গায় হেরে বল দেয় যে জায়গায় প্রেশারটা একটু কম থাকে, তখন 2 ওভার 1-2 ওভার ভালো বল কেটে যাইতেছে, কিন্তু উইকেট টেকিং বলার না হয়। তো আশা করি যদি লেগ স্পিনার হিমাংশু শর্মারে খেলায়, তাহলে হ্যাঁ ঠিক আছে লেগ স্পিনার মানে ফার্স্ট ম্যাচ যদি খেলে ইনএক্সপিরিয়েন্স রান দিতে পারে, কিন্তু লেগ স্পিনার জানি আমরা এমন একটা টাইম আইতে পারে যে একেবারে 2-3 উইকেটও নিয়ে নিতে পারে। তো হুম। এই দুইটা প্লেয়ারে খেলাইতে পারে, দুইটা না তিনটা, মানে উইল জ্যাক, আকাশদীপ আর হিমাংশু শর্মা। আর ম্যাক্সওয়েল আর ক্যামেরন গ্রিনের সাথে কন্টিনিউ করবো, আর কিছু করার নাই। তারা আরো যদি ইনজুর না হয় আর বিশেষ আরো 3-4টা ম্যাচ কন্টিনিউ খুব ফ্লপ না হয়, তাহলে তার সাথে কন্টিনিউ করবো। তো বেঙ্গালোরের টিমটা যথারীতি কিতা কইতাম আর সবসময় আফসোসে করতেছে। কিন্তু এই বছর তো তারা খুব আশা নিয়ে আইছিল যে এই বছর কিছু একটা করব, কিন্তু যতগুলি ম্যাচ গেছে এতগুলি ম্যাচের মধ্যে আবার দেখা যাইতেছে পরম্পরা তাদের চলতে আছে। পরম্পরা প্রতিষ্ঠা কিতা জানি একটা আছে না, ওইটাই চলতেছে যে অনুশাসন। অনুশাসন। পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন তারা ফলোই করতেছে। তারা যে কবেই এই সিকোয়েন্স থেকে বাড়বে এটা জানা নাই। তো আমরা মনে হয় আবার নেক্সট সেশনের লেগে দেখুন। তো তাদের যে কম্বিনেশনটা, তারা আমার মনে হয় যে প্লেয়ার যেগুলি লইতেছে কিন্তু খারাপ খেলতেছে না, কিন্তু আমার মনে হয় যে তাদের বেঙ্গালোরের টিমটাই মনে হয় এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে যেখানে এখানে আইলে তাদের পারফরমেন্সের ব্যাঘাত ঘটে থাকা। নাহলে নাহলে দেখা গেছে যেখানে যেখানে ম্যাক্সওয়েল এক সময় পাঞ্জাবে আসছিল, সে পুরো একাই ফাইনাল লইয়া গেছিল। আজকে ম্যাক্সওয়েল আইছে এর কোনো অবস্থা নাই। যেমন ম্যাক্সওয়েলের এখন ট্রোল করে যে যে ম্যাক্সওয়েল এক পায়ে দাঁড়ায় সেটা 200 করে নিছে, এই ম্যাক্সওয়েল আজকে কিছু করতে পারতেছে না। তো আন্ডার পরে এরকম, আন্ডা মারতেছে, হ্যাঁ, আন্ডার পরে আন্ডা মারতেছে। আন্ডার পরে আন্ডার মারতেছে। তো প্লেয়ার গুলি খারাপ না, অ্যাকচুয়ালি আমরা যদি দেখতাম যে প্লেয়ার গুলি খারাপ না, কিন্তু পারফরমেন্স খারাপ করতেছে, এটা আর কিছু করার নাই। তো দেখা যাক কি হয় এখন। এটাই বলার আশা যে দেখার বিষয়, আর কিছু করার নেই। ভগবানের উপর ভরসা, ইসালা কাপ নাম দেয়। তবে আমার মানে ক্যামেরন গ্রিনের যে পারফরমেন্স এটার থেকে আমার কিটা মনে হইতেছে জানো নি, ক্যামেরন গ্রিন যে সময় ব্যাট করতে হয় ওই সময় লাগে বলার, আর যে সময় বল করতে হয় ওই সময় লাগে ব্যাটসম্যান। মানে কি কমু, মানে কোনো একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স। তারা গত দিনের যে ইনিংসটা খেলছে মায়াঙ্ক ইয়াদবের বলে তারা যেমন ব্লোন হয়ে আছে, মানে ব্লোন কি কেড়ে কইতেছি, তারা যেহেতু অস্ট্রেলিয়াতে মানে
বড় হয়েছে, অস্ট্রেলিয়ার এত পেস বোলার তারা ফেস করছে, তারা মায়াঙ্ক ইয়াদবের বল ফেসই করতে পারছে না, তারা মানে কল্পনাই করতে পারছে না এত পেসে বল করবো। তো এটা একটা ক্যামেরন কিনা আমার মানে, তবে ডুপ্লেসিও কিন্তু সেই একটা স্টার্ট দিতে পারতেছে না টিমের লিগা। এটা একটা দেখা, এটা একটা চিন্তার বিষয় টিমের লিগা। মানে তার ওভারসিজ যে যে পারফরমেন্স প্লেয়ারটি আছে তারা কেউই এবার মানে ঠিক সেইভাবে পারফরমেন্স করতে পারতেছে না। যদি পারফরমেন্স করতে কিছু একটা হইতো, তারা প্রত্যেকবারই কিছু না কিছু একটা মাইনাস পয়েন্ট থেকে জায়গা। গতবার ডুপ্লেসি বিরাট কোহলি ভালো স্টার্ট দিছে, রাজত পাতিদারও ঠিক ভালো মোটামুটি খেলছে, কিন্তু লাস্টে দিয়ে ফিনিশ করতে পারছে না ডিকে। এবার কি, ডিকে ফিনিশ করতেছে, লোমরোরও ফিনিশ করতেছে, অনুজরাও তো প্রায় একটা ম্যাচ ফিনিশ করেছে, হয়তো দুই তিনটা ম্যাচ খারাপ খেলছে, বাট উপর দিয়া মানে মানে মিডল অর্ডারে রান পাইতেছে না তারা। ইভেন কি বোলিংও খারাপ করছে। গতবার আরেকটা প্লাস পয়েন্ট ছিল সিরাজ, মানে ভালো বল করছে, একলা একলা ভালো বল করছে। আর এবার তার মানে নিজের না তো উইকেট নিতেছে, বাট একটা পার্টনারশিপেও বল করতেছে না, যে আমি বল উইকেট না নিই, যে আমি রানও লিক করতাম না, এমনও করতেছে না। তো এটা একটা বেঙ্গালোরের হিউজ লস আমার লাগতেছে, যে এবারও আমার মনে হয় না তারা প্লে অফের কাছে ধরেও যাইতে পারবো, যে টিম নিয়ে খেলতেছে। পাশাপাশি যে তারা টিম পারফরমেন্স চলতেছে, টিম যা কিছু পারফরমেন্সটা ম্যাটার করতেছে অনেক কিছু। টিমের ভিতরে তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট সেই তারা পারফরমেন্স করতে পারতেছে না সেই অনুযায়ী। এখন আমরা আলোচনা করি রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এর নিয়ে বেশি আলোচনা করার মানে আমি মনে করি না কোনো দরকার আছে। তারা মোর সেটেল টিম এইবার আইপিএল 2024 এর, মানে যতই মানে 8টা টিম আছে, মানে মোর সেটেল টিম, মানে এক দুইটা তিনটা টিম আছে যেটা মানে ইভেনচুয়ালি আমরা মনে হয়েছিল যে তারা সেটেল টিম, বাট তারা খেলা চলাকালীন বোঝা যাইতেছে আমরা যে এখন পর্যন্ত তো 17টা ম্যাচ, 17-18টা ম্যাচ হয়ে গেছে, এটার ভিতরে মোস্ট তিন চারটা সেটেল টিম আছে। তো রাজস্থান রয়্যালস মানে মোস্ট সেটেল টিম। তো তোমরা কি মনে হয় কোনো চেঞ্জেস হইব কালকে? রাজস্থানের পারফরমেন্স দেখতে গেলে তারা খুব ভালোই পারফরমেন্স দিতেছে। যেখানে আমাদের রিয়ান পারাগ ভালো পারফরমেন্স দিতেছে, এখনো মনে হয় অরেঞ্জ ক্যাপ হোল্ডার হোল্ড করে রাখছে। তো আমার মনে হয় যে রাজস্থানের এখন শুধু একটাই উইক পয়েন্ট যদি থাকে, সেটা হচ্ছে ওপেনিং পার্টনারশিপটা, ওপেনিং ওপেনিং যেটা আমরা অ্যাকসেপ্ট করতেছিলাম যে জস বাটলার আর এই জয়সওয়াল ভালো পারফরমেন্স দিতে পারবো, কিন্তু ওইরকম এখনো আমরা ওপেনিং পার্টনারশিপটা আমরা পাইছি না রাজস্থানের থেকে। এমনি তো ওভারঅল খুব ভালোই খেলতেছে, খুব ভালোই পারফরমেন্স দিতেছে, কিন্তু যেদিন থেকে ওপেনিং পার্টনারশিপটা দেওয়া শুরু করবো সেদিন থেকে আমার মনে হয় যে রাজস্থানের সাথে টক্কর দেওয়ার মতন টিম খুব রেয়ার হয়ে যাবে। ভালো ভালো টিম পর্যন্ত কষ্ট হয়ে যাবে রাজস্থানের সাথে টক্কর দেওয়া। তো এখন শুধু আমার মনে হয় যে রাজস্থানের ওপেনিং পার্টনারশিপটার দিকে একটু নজর দেওয়ার দরকার। রাজস্থান রয়্যালস তো তারা টিম খুব ভালো, কিন্তু তারা ব্যাটিং এর ডিপার্টমেন্টে আমি শুধু দেখতেছি রিয়ান পরাগ কনসিস্টেন্ট ভালো লাগতেছে। জর্জ বাটলার লাস্ট ইয়ার থেকে, ওই লাস্ট আইপিএল সিজন থেকে ফর্ম নাই। আহ, জয়সওয়াল খুব ভালো ফর্মে আসলো, কিন্তু এই সিজন আইপিএল এ হ্যাঁ ভালো, এই মানে যে কয়েকটা ম্যাচ খেলতে, তিন চারটে ম্যাচ খেলতে ভালো খেলতে পারছে না। তাছাড়া সঞ্জু স্যামসন ফার্স্ট ম্যাচে ভালো খেলছে। মানে তারা একটা জিনিস আমি লক্ষ্য করছি, তখন তারা তিন চারটে উইকেট তাড়াতাড়ি আউট হয়ে থাকে, তখন কিন্তু তারা আর স্পিনটা আগে নামাই দেয়। আর স্পিনটা কেড়ে আগে নামায়, তারা ব্যাটিং লাইন একটা বড় করার লিগে। তো তারা এই জায়গাতে একটা ফল্ট আছে, মানে যদি কোনোদিন তারা মিডল অর্ডার বেশি কোলাপস করে, তখন তারা বোলিং এর সমস্যা হবে, কারণ তারা আন্দ্রে বার্গার ওরে খেলাইতে পারতেছে, যদি তারা ব্যাটিং ইউনিটটা কিছুটা লাস্ট পর্যন্ত খেলাইতে পারতেছে। আর তারা এটাও কম, আমি তারা রবি অশ্বিনটা ইউজ করতেছে, রবি অশ্বিন ভালো খেলতেছে, কিন্তু সে সেম জায়গায় তারা আমরা এই ধ্রুব জুড়েল হেরে ঠিক করে ইউজ করতে পারতেছে না, মানে হেরে লাস্ট পর্যন্ত রেখে দিতেছে যাতে সময় এলে কাজে লাগবো, কিন্তু সে ওইভাবে হেরে এক্সপ্লোর করতে পারতেছে না। বাকি তারা তো বোলিং এর হেভি স্ট্রং। হুম, তো কালকের ম্যাচটাতে তোমরা মানে কার, আরসিবির হইয়া কার উপর নজর থাকবো, আর রাজস্থান রয়্যালস এর উপর যে টিমটার প্লেয়ার, কোন প্লেয়ারটার উপর বেশি নজর থাকবে? আরসিবির কথা যদি চিন্তা করি, আমার মনে হয় যে আরসিবির মিডল অর্ডারটার দিকে আমার নজর থাকবো, যে তারা কিছু পারফরমেন্স করুক। বিশেষ করে ম্যাক্সওয়েল আর গ্রিন। ম্যাক্সওয়েল আর গ্রিনের পারফরমেন্সটা যদি আয়ে পড়ে, আমার মনে হয় যে ব্যাঙ্গালোরটা একটু স্টেবল হয়ে যাবে গা। বিশেষ করে তাদের হুম। বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট দুটোটাই। ম্যাক্সওয়েল আর গ্রিন কিন্তু খুব ভালোই ব্যাটসম্যান, তারা কিন্তু এতটা ইয়ে না, কিন্তু যেদিন থেকে তারা খেলা শুরু করবো ওই দিন থেকে কিন্তু টিমটা দেখবা যে পুরো ঘুরে গেছে গা।
তো তাদের বেঙ্গালুরুর পক্ষ থেকে আমি গ্রিন আর ম্যাক্সওয়েলের পারফরমেন্সটা আমি আশা করি যে তারা ভালো কিছু করুক। আর রাজস্থানের তরফ থেকে যদি আমি আশা করি তাহলে তাদের ওপেনিং জুটিটা, যেটা বাটলার আর জয়সওয়ালের জুটিটা একটু দেখতাম চাই যে তারা শুরুটা ভালো করুক এবং টিমের ভালো লাগে কিছু করে যাক। আমি প্রসেনজিতের সাথে পুরোপুরি 100% একমত, শুধু রাজস্থান রয়্যালস এর ডিপার্টমেন্টের দিকে, যে তারা ওপেনিং জুটি বিশেষ করে জয়সওয়াল, আমি ওর দিকে আমার নজর থাকবো। আর আরসিবির হয়ে আমার তার উপর কোনো আশা নাই, কোনো আশা ভরসা নাই। তারা যা যে পারফরমেন্সটা তারা করবো আমি এটা অ্যাকসেপ্ট করে নেবো, বাস। ঠিক আছে, তো কালকে কে জিতবো তোমরা প্রেডিকশন? এটা তো অবভিয়াসলি রাজস্থান রয়্যালস, কারণ আমার তরফ থেকে আমি কয়ে দিলাম আগে। আরসিবি যার সাথে এখন আরসিবি ভার্সাস XYZ, যে টিমই থাকবো আমি ওই XYZ ই সাপোর্ট করবো। নেক্সট। আরসিবি রে মানুষের ঘরে যায় সারা হারায় দেয়, এখন আরসিবি আর অন্যের ঘরে যায় কি করব, কি রকম আশা করা যায়? এই সিজনে মনে হয় প্রথমেই আরসিবি মনে হয় হোম গ্রাউন্ডে হারছিল। দুইটা আসছে তারা ব্যাক টু হ্যাঁ, ব্যাক। তা হারছে। তো এইখানে আর হোম গ্রাউন্ডে একটা প্রেফার থাকে যে না আমাদের হোম গ্রাউন্ডে এসে আমরা হারাইতো না, তো এই জায়গাতে আরসিবি হারে যাচ্ছে। এবার আরসিবি রাজস্থানের গ্রাউন্ডে যায় এসে যে কি করবো এখানে আর বলার অপেক্ষা রাখে না। তো এই আমি রাজস্থানের সাপোর্টেই যাবো, যে রাজস্থান এখানে একটু ভারী পাল্লা ভারী রাজস্থানের। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট। আমাদের ফেসবুক পেজকেও ফলো করে রাখুন।